আমি ওই বিশাল কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আমার ইঙ্গিতে লাখ লাখ প্রজাগর উঠে বসা করে রাজ ভান্ডারি পরিপূর্ণ। কোনো কিছু আমার অভাব নেই হুজুর সাহেব। তবু যে আমার প্রাণের শান্তি নেই। একে একে 7টি সন্তানের পিতা হয়েও আমি আজ সন্তান হারা। আমার রাজবংশের সন্ধ্যা প্রতিবি জ্বালাবার জন্য আমি একটি সন্তান রেখে যেতে পারলাম না। খোদা, এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যে সন্তান শোক কিছুতে সইতে পারছি না। এভাবে ভেঙে বলে আপনাকে যে চলবে না জাহাপনা। আপনি আবার শান্ত হন। না না উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। একে একে 7টি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তান হারা। এই জ্বালা যে আমি কিছুতেই সইতে পারছি না উজির সাহেব। জাহাপনা হায়াতে মৌত ওই একই ঝড়েরই হাতে, এতে মানুষের কোনো হাতে নেই জাহাপনা। এবার আপনি নিশ্চিন্ত হন। আমি হলফ করে বলতে পারি এবার আপনি জীবিত সন্তানই লাভে করবেন না। বেগমের ঐশ্বর এই সংকটময় মুহূর্তে আমি তো বিশ্রাম নিতে পারছি না উজির সাহেব। দাত্রের মুখে কোনো মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করে উজির সাহেব? তবু রাজ্যে অনেক হলো জনাব। বেগম সাহেব আর সন্তানের প্রবেশ আগে আমি না হয় জেগে থাকবো মহারাজ। আপনি আবার বিশ্রাম করতে চলে যান। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। তবে বেগমের সন্তানের বসবর সাথে সাথে সংবাদটা আমাকে জানাবেন উজির সাহেব। ওই হবে না। বাদশাহ দাউদ খা আজ পাগল, কিন্তু সে হয়তো জানে না এই আশা ভুতুল্লা বেঁচে থাকতে তার আশা কোনোদিন পূর্ণ হবে না, হবে না। আমি একে একে তার নবজাত 7টি সন্তানকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি। এবারের সন্তানটিকেও আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাহলে আমার এতদিনের স্বপ্ন সাধনা হবে। সেনাপতি রঞ্জিত সিং, আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? আপনি কি সংবাদ দিয়েছিলেন? জি হ্যাঁ, তবে দাত্রীর দাবি আগের চেয়ে অনেক বেশি। বেশ, আমি তাকে ভাইয়ের 100 স্বর্ণ মুদ্রা দেব। তবু আমার কাজ আমি হাসিল করা চাই। বেশ, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। দেখে নিবেন কেমন কৌশলে আমি কাজ করে যাচ্ছি। তবে তবে আমার লাভ 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 অনেক অনেক লাভ। জানো রঞ্জিত, কত বড় একটা আশা নিয়ে আমি অনেক দিন যাবতই ভুগছি।
বাদশাকে নিঃসন্তান রাখতে না পারলে এই কাঞ্চনপুর প্রাসাদ কোনদিন আমার হবে না। আমাদের প্রচেষ্টায় যদি আমরা জয় হতে পারি, তাহলে তাহলে আমি হব এই কাঞ্চননগরের অধীশ্বরী। আর তুমি হবে তুমি হবে আমার প্রধান উজিরে আলা। তা আপনার মেহেরবানি। তাহলে তুমি আমার কাজে এগিয়ে যাও। আমি বলছিলাম কি, একে একে বাদশার 60টি সন্তানকে আমরা হত্যা করেছি। এবারে যদি বেগমের সাহেবের কন্যা সন্তান হয়, তাহলে আমরা তাকে হত্যা করব না। এর কারণ সেই কন্যা যখন বড় হবে, তখন আপনার পুত্র খুশরুর সঙ্গে বিয়ে দিলে তাহলে তো এই রাজ্য আপনাদেরই হবে উজির সাহেব। প্রস্তাবটা আপনার মন্দ নয়। যদি ছেলে হয় তাকেও আমরা হত্যা করব না, কারণ জীবনে আপনার পরামর্শতে বহু পাপ কাজ করেছি। এবার আমরা অন্য কৌশলে কাজ করে দেব উজির সাহেব। তা কেমন করে? যদি বেগমের সাহেবের ছেলে হয়, তাহলে কোনো একটা প্রজার মেয়ের সঙ্গে তাকে বদলি করে দিব। তাও কি সম্ভব? সেই দায়িত্ব আমার। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। দেখে নেবেন কেমন কৌশলে আমি কাজ করে যাচ্ছি। তাই করতে হবে সেনাপতি রঞ্জিত সিং, তাই করতে হবে। কারণ তোমার কাজের উপর নির্ভর করছে আমার জীবনের ভবিষ্যৎ। না না উজির সাহেব, আমার চোখে যে আজ ঘুমাচ্ছে না, আমি যারা শুনতে পাচ্ছে কিসের এক ইঙ্গিত। ফলন ফলন উজির সাহেব, আজ আমার হলো কেন? আমি আপনার মনের কল্পনা যাব না। আপনি দেখে নেবেন, এক্ষুনি হয়তো বেগম সাহেব আর সন্তান লাভের সংবাদ আপনার এই রাজমহলে পৌঁছে যাবে যে না। সংবাদে শুভ জাহাপনা, সংবাদে শুভ। ভালো বড় সেনাপতি, কিসের সেই সংবাদ? বেগম সাহেবা কন্যা সন্তানের জননী। আলহামদুলিল্লাহ। ওগো খোদা, সত্যি আজ তুমি আমার পথে চোখ তুলে চাইলে আমার কাথর আর্থনাদ, তাহলে কি তোমার দরবারে কর্ণা গুজুর হয়েছে? উজির সাহেব, জনাব, আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই আনন্দময় মুহূর্তে আপনি ঘোষণা করে দিন যে আজ থেকে নবাব নৌশাদ রাজীব ভান্ডার 7 দিন এবার হলো মন্ত্রমুক্ত থাকবে। সেখান থেকে 1 লক্ষ সৈন্য আপনার হাতে এসে যত যোগ্যতা মর্যাদায় পালন করা হবে জনাব। তবে আমি ভাবছি এই শিশু কন্যার কি নাম হতে পারে? আপনি বড় উজির সাহেব, না- তার কি নাম রাখতে পারি? হ্যাঁ জনাব, নাম তো আমি ঠিক করে রেখেছি। এই কাঞ্চননগরের শাহজাদির নাম হবে শাহজাদি মালা। আহ, মালা, বেশ চমৎকার নাম। উজির সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আজ থেকে নবাব নৌশাদ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যার নাম হচ্ছে শাহজাদি মালা।
সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। বেগম সাহেবার হাতে যে কন্যা সন্তান তুমি তুলে দিয়েছ, তার পিতার নাম কি বলতে পারো? কাশেম আলী কাসেম আলী। খুবই গরিব, অর্থের লোভে তার নিজ সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। কোথায় সেনাপতি সাহেব আমার বকশিস? পাবে। তার পূর্বে কি তুমি পেয়েছো তোমার পুত্র সন্তান? পেয়েছি মশাই। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন থেকে এই নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা সন্তান থাকবে ওই বেগম সাহেবের কাছে। কিন্তু সাবধান, আমাদের এই ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যা, তাহলে কিন্তু জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। এতএব সাবধান। আমি জীবন দিতে রাজি আছি, তবে এই ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। সাব্বাস কাশেম আলী, সাব্বাস। এই নাও তোমার বকশিস। ভগো খুদা মেহেরবান, তার দয়ার শেষ নেই, তাই তো ঘুরিয়ে পেয়েছি বাচ্চার সাহায্য, বাচ্চার সাহায্য। সেনাপতি রঞ্জিত সিং, আমি ভাবছি আমাদের এই গোপন ষড়যন্ত্রের কথা যদি জাহাপনা কোনোদিন জানতে পারে, তাহলে আমাদের খাড়ো ঘাড়ে আর মাথা থাকবে না। অসম্ভব। জাহাপনা আমাদের বিচার করার পূর্বে তাকেও এই প্রাসাদ থেকে বিদায় নিতে হবে। তাই করতে হবে রঞ্জিত, তাই করতে হবে। এবার চলো রঞ্জিত, বেশ, আমরা বিশ্রাম হবে চলে যাই। তাই চলুন বিশ্রাম কক্ষে চলি। ওজির সাহেব, জনাব, আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজারা নিশ্চয় পরমের সুখে দিন অতিবাহিত করছে। আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলুন কি হয়েছে? রাজি সৈন্যদের মাঝে বিদ্রোহ দেখা দিয়েছে। আজ কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অনেকেই হয়তো সেনাপতি রঞ্জিতের বশ্যতা স্বীকার করছে না জনাব। আর কারণ সেনাপতি রঞ্জিতের দুর্বলতা জনাব। অর্থাৎ প্রথমত তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেক শক্তি সে হারিয়ে ফেলেছে। আপনার এই কথাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। সেনাপতি রঞ্জিতের যদি বশ্যতার স্বীকার করে না চলে, তাহলে আমার রাজ্য চলবে না। আপনি সেনাপতিকে তাকে শক্তির পরীক্ষা দিন জনাব। হ্যাঁ হ্যাঁ ওজির সাহেব, আমি তাই করব, আমি তাই করব, আমি তাই শক্তির পরীক্ষা নেব। আছে সেনাপতি রঞ্জিত সিংকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেবের কাছ থেকে জানতে পারলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশ্যতা মেনে স্বীকার করছে না। ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এই সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ।
এই হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণে বিদ্ধ হলেও আমার বাহুতে এমন শক্তি রয়েছে, আমি তরবারি ধরলে আমার তরবারি কেউ হেলাতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত যাহাবো না। বেশ, আমি তোমার সেই শক্তির পরীক্ষায় নিতে চাই। আমি প্রস্তুত যাহাবো না। ওজির পুত্র খুশকে রাজদরবারে পাঠিয়ে দাও। আদেশ জাহাপনা। সেনাপতি রঞ্জিত সিং এর সাথে তোমার অস্ত্র চালানোর প্রতিযোগিতা নিতে চাই। জাহাপনা। তরবারি হাতে তুলে দিন সেনাপতি মহাশয়। তা হয় না জাহাপনা। যে হাত থেকে আপনার দেওয়া সম্মানিত তরবারি আজ আমার হাত থেকে খসে পড়েছে, সেই সম্মানিত তরবারি আমি আর কোনোদিন স্পর্শ করতে চাই না জাহাপনা, স্পর্শ করতে চাই না জাহাপনা। তাহলে আপনার চাকরি থেকে ইস্তেফা দিয়ে ওই প্রাসাদের বাহিরে চলে যাব, সেখানে সাধারণ ন্যায় ধারণ করব। তবু এই পরাজয়ের গাড়ি নিয়ে আপনার চাকরি তো করতে চাই না জাহাপনা। আমি বিদায় জাহাপনা, আমি বিদায় জাহাপনা। দাঁড়ান সেনাপতি মহাশয়। পিছে ডাকবেন না জাহাপনা, তবে আপনিও সাবধান হয়ে যান। যেই চক্রান্ত শিকার হয়ে আজ আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জালে আপনাকে আবদ্ধ হতে হবে মহারাজ, আপনাকে আবদ্ধ হতে হবে মহারাজ। তাহলে কি নবাব মহলে কোনো ষড়যন্ত্র চলছে? হ্যাঁ মহারাজ, যাও আজ জেনে মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না, সেই চক্রান্তর জালে আপনাকে আবদ্ধ হতে হবে মহারাজ, আপনাকে আবদ্ধ হতে হবে মহারাজ। আমি বিদায়, আমি বিদায়, আমি বিদায় মহারাজ। ওরে সাহেব, জনাব, সেনাপতির কথাগুলো আজ আমাকে সত্যি বেশ ভাবে তুলেছে। এ নিয়ে আপনি কিছু ভাববেন না জনাব। নিকটসি পরাজিত হয়ে তার বিবেক শক্তিকে হারিয়ে ফেলেছে জনাব। যাক সব কথা, সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না। তাই ভাবছিলাম কি আপাতত কচ্ছর হাতে সেনাপতির দায়িত্বভার তুলে দিলে কেমন হয় জনাব? আপনি যদি ভালো মনে করেন তাতে আমার কোনো আপত্তি নেই উজির সাহেব। বাবা খসরু, জাহাপনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম সেই প্রধান সিংহাসনের প্রধান তলোয়ার। তুমি যেন সেই তলোয়ারের এবং এই রাজ্যের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখো পুত্র। আমি আশা করি, আমি আপনাকে কথা দিচ্ছি আব্বা হুজুর, এই তলোয়ারের মান রাখতে আমি জানে দেব, তবু মানে দেব না। পুত্র সাবাস।
নিয়ে বাবার আসন ওজির সাহেব, আমাকে একটু একা থাকেন। তাই যাচ্ছি যাব না। সেনাপতি রঞ্জিত যে কিসের এক অসহায় ইঙ্গিত দিয়ে গেল, তাহলে কে নবাব মহলে ষড়যন্ত্র চলছে। ওগো খুদা মেহেরবান, এছাড়ে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খুদা, ক্ষমা করে দিও। ভাবছি অনেক কথা, থাক মালা কোথায়? মালাকে তো আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে না দেখলে যেমন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। তাও যে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, অনেক সাধনার পর আমাদের একটা মেয়ে দিয়েছে। মা মাগো, এসো মা, তুমি আমার কাছে এসো। মা মাগো, আমি আজ ওই মাটির পাশে কুঞ্জবনে বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন মা। একই কথা মা। সে কি কথা মা? হঠাৎ করে কুঞ্জবনে? আমার যে বড় স্বাদ হয়েছে পিতা, আমি যে যাবই। কেন সেখানে যাবি মা? সকাল বেলা তোর যৌবনে ফুটে সকাল বেলা তোর যৌবনে বেশ মা মালা, কিন্তু তোমার সখী আলিয়াকে সঙ্গে করে নিয়ে যেও। আমি তাই যাব পিতা, আমি তাই যাব। দেখতে দেখতে মেয়েটা যে বিয়ের উপযুক্ত হয়ে গেল জনাব। দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে না? ঠিক আছে বেগম, আমি আজই মালার বিয়ের ব্যাপারে ওজির সাহেবের সাথে আলোচনা করব। এবার চলো বেগম,
বিশ্রাম করতে চলে। হ্যাঁ তাই চলুন। চমৎকার। দেখো আলেয়া, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ তা তো দেখলাম, কিন্তু এমন ফুলের বাহার দেখে ওতে যে পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ সখী, কি বাহার সুন্দর কোন জবানে ফুটে
সখী সখী রে, চলো চলো সখী, আমরা আবার প্রাসাদে ফিরে যাই। তাই চলো সখী, তাই চলো, তাই চলো সখী। তাই চলো সখী। গরুর পাল যখন মাঠে ঘুরে ঘাস খাচ্ছে, তখন আমি ওই গাছের ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। এই চাষার ছেলের এত সুন্দর রূপ, আমি যে স্থির থাকতে পারছি না সখী। তুই চলে যা, আমি ওর সাথে কথা না বলে কিছুতেই যাব না। বেশ, তুই যখন বলেছিস ওই চাষার সাথে তুই কথা বলবি, হ্যাঁ সখী, তখন তো আমার এখানে থাকা চলেই না। ঠিক আছে সখী। আমি চলে গেলাম। আরে কথা, সাবধানে থাকবি কিন্তু। আচ্ছা সখী, তুই যা। চললাম কিন্তু। যা সখী। দেখি বাঁশি বন্ধ করলি কেন? বাজাও তোমার বাঁশি, আমি যে শুনবো। তোমার বাঁশির সুরে আমাকে যে পাগল করে তুলেছে। বাজাও তোমার বাঁশি। না, আমি যাই। আমার গরুর পাল অনেকই দূরে চলে গেছে, আমি যাই। তারাও বলছি, তোমাকে আমি কিছুতে চলে যেতে দেব না। তবে কিছু বলবে? হ্যাঁ বলবো। বাঁশির সুরে বাজাও বাঁশি, ওই না মাঠে বসে। কি বলছেন শাহজাদা? তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া রে। বাঁশির সুরে বাজাও বাঁশি রে। না না না, আমি যাই। আমার গরুর পাল অনেকই দূরে চলে গেছে। বাঁশির সুরে বাজাও বাঁশি, ওই না মাঠে বসে। তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া রে। বাঁশির সুরে বাজাও বাঁশি। শাহজাদি, আমার পথ ছেড়ে দে। না, গরুর পাল অনেকই দূরে চলে গেছে।
বলছেন শাহজাদি? পিতা মাতা আদর করে নামরাই কাছে মানারে পাগল হইলাম তোমার লাইগারে। না শাহজাদি না, তা হতে পারে না। আমি যে মাটির চাষি, তুমি হচ্ছে রাজকন্যা, তোমার সাথে ভালোবাসা হতে পারে না শাহজাদি। আমার পথ ছেড়ে দিন শাহজাদি, আমি চলে যাই। দাউদ বাসার কন্যায় আমি পাখিরাজ প্রাসাদে কি বলছেন শাহজাদি? পিতা মাতা আদর করে নামরাই কাছে মানারে পাগল হইলাম তোমার লাইগারে। শাহজাদি না, তুমি হলে রাজার কন্যা, আমি মাহাতের চাষি। তোমার আমার ভালোবাসা হবে কেমন করে কান্দে বাসি তোমার লাইগারে। তুমি হলে রাজার কন্যা, আমি মাঠের চাষি। তোমার আমার এমনে হবে ভালোবাসা বাসি রে, কান্দে বাসি তোমার লাইগারে। তুমি এমন কথা কেন বলছো? আমি যে চাষি, তুমি রাজকন্যা, তোমার সাথে ভালোবাসা হতে পারে না শাহজাদি। ভালোবাসা এমন জিনিস মন্দ দিয়ে জানিলে শাহজাদি, ভালোবাসা নাই মিলে রে পাগল হইলাম তোমার লাইগারে। ভালোবাসা এমন জিনিস মন্দ দিয়ে জানিলে হয় না শাহজাদি। ভালোবাসা আছে নাই ভেদাভেদ করি রে পাগল হইলাম তোমার লাইগারে। তুমি তুমি এসব কি বলছো আমি রাজকন্যা? ঠিকই বলেছি। আমি এক গরিব মূর্খ, আর তুমি হলে রাজার মেয়ে। তোমার সাথে প্রেমে ভালোবাসা আমার হতে পারে না শাহজাদি। কেন হতে পারে না? আমি যে তোমার অজান্তে
না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। বন্ধু বলো বলো তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নাম হচ্ছে মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলে ডাকবে। মতি, মালা, দুজনের নামের মাঝে বহুত মিল আছে দেখছি। হ্যাঁ বন্ধু। মতির মালা। ঠিক আছে, তুমি আমাকে মালা বলে ডাকবে বন্ধু। ঠিক আছে মালা, আজ আমি তোমাকে মালা বলেই ডাকবো। সত্যি? সত্যি বলছি। কি করে বলবো তোমার মালা, আমি ভালোবাসি, সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব দোষী। কি করে বলবো তোমার আমি ভালোবাসি, কি করে বলবো তোমার আমি ভালোবাসি। মালা,
সেনাপতি রঞ্জিতকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি শুধু তোকে সেনাপতির পদে বহাল করার জন্য। কিন্তু পিতা, সেনাপতি খস্রু যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে জাহাপনের কাছে সবকিছু খুলে বলে, না, তা পারবে না। তার পূর্বে আমরা সেই জাহাপনাকে এই দুনিয়ার মুখ থেকে তৃতীয় কাজ মানে যে কোনো উপায়ে হোক রাজকন্যা শাহজাদি মারাকে তোমার সঙ্গে সাধি মুবারক দিতে হবে। কিন্তু বেগম সাহেব তো আমার নামে শুনতে পারে না। বেগম সাহেব তোমার নাম শুনতে না পারলেও জাহাপনা যদি রাজি থাকে তাহলে বেগম সাহেবার কোথায় কিছু আসে যায় না করতে। এ কি করে সম্ভব আব্বা হুজুর? সে চিন্তা আমি করব পুত্র, সে চিন্তা তোমার নয়, সে চিন্তা তোমার পিতা করবে। তুমি শুধু আমার কথা মতো কাজ চালিয়ে যাবে। কিন্তু সাবধান, দেখো পুত্র, বিয়ের আলাদে আমার সব কথা যেন তুমি মালার প্রেমে পড়ে প্রকাশ করে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, জাহাপনার বিচার থেকে কেউ আমরা রেহাই পাবো না। সত্যি আব্বাজানের বুদ্ধির তারিফ করতে হয়। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আব্বাজান আজ পাকা শয়তান হয়ে গেছে। কিন্তু মালা যে আমার কথাই শুনতে পারে না। কিন্তু যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না, কারণ মালাকে আমি চাই। সুন্দরী মালা, তোমার রূপে স্নিগ্ধতা থাকলেও আমার দেহে জাগিয়ে তুলেছে এক বিশাল আগুন। আমি জানতে চাই তোমার অপেক্ষা করে আমাকে আর কতদিন থাকতে হবে। মালাকে আমি চিরদিনের জন্য চাই। কিছু চাইলেই পাওয়া যায় না হুজুর। কি বলতে চাস? এর অর্থ হ্যাঁ, এর অর্থ আকাশের চাঁদে অনেক দূরে। কি বলতে চাস শুনলক? এই উল্লুক বলুন আর পাল্লুক বলুন, আমি কিন্তু সত্য কথা বলি না, দুধ ছাই, এই মিথ্যা কথা আমি বই না। আপনি তো হলেন মালার প্রেমে আবু ডাবু করছেন। আর মালারানি মধু খেয়ে হাবু ডাবু করছে। আমি বলছিলাম সত্য কথা, আর দুধ ছাই। এই তো আমি সত্য কথাটা বলতে পারি না। এই মালার প্রেমে যে কাঠালি হয়ে বাসা বেঁধেছে। কোথাকার চাষ আসে? আপনি ছোট ছোট পটপট করে বলে দেন। এই পাহাড়পুরে, হ্যাঁ পাহাড়পুরে। এই চেহারা যেমন রাজপুত্রের মতো, এই বাঁশি সুরে আবার মরণ প্রাণ চুরিয়ে যা। তাহলে রোজ রোজ মালা তাহলে প্রতিদিন ছুটে যায় হুজুর, আর দু ছাই এই প্রসাদ খেতে দেখছি। আচ্ছা আচ্ছা, আমিও দেখে নিতে চাই সেই চাষা ছেলের কত সাহস। আমার কামনার ফুলকে সে কিনা তুলে নিতে চায়। আমি ওকে খুন করে ফেলবো,
আমি ওকে তাই করুন হুজুর, তাই করুন। নইলে মালা তো দূরের কথা, শুধু ফুলও আপনার হাত হবে না। চল খসরু, চল মন্টু, আমি নিজ চোখে ওকে দেখতে চাই। তাই চলুন হুজুর, তাই চলুন। বাদশার হারানো পুত্রকে খুঁজে আমার বের করতেই হবে। জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি, তার সঙ্গে আমি নিমক হারামি করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। হ্যালো, যদি কোন রকমে ওই বাদশার হারানো পুত্রকে আমি তার কাছে পৌঁছিয়ে দিতে পারতাম, তাহলে যে আমার পাপের বোঝাটা কিছু হালকা হতো ভগবান, কিছু হালকা হতো ভগবান। তুমি আমাকে পথ বাতলিয়ে দাও, কোথায় গেলে খুঁজে পাবো ওই হারানো বাদশার সন্তানকে। এখানেই তো ছিল কাশেম আলীর বাড়ি, কিন্তু যার হাতে আমি নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম, কিন্তু এরা গেল কোথায়? এখানে তো বাড়িঘর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তবে এরা গেল কোথায়? কে আপনি? কাকে খুঁজছেন? আমি এক পথের মানুষ বাবা, আর যার খুঁজে বেড়াচ্ছি তার খবর বোধহয় তুমি বলতে পারবে না বাবা। যাক সে কথা, তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। এখানে আমি প্রতিদিন গরু চড়াই। তাহলে কে তুমি? চাষার ছেলে। চাষার ছেলের এত রূপ? কিছু বলছেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি, পিতা হলো ওই পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি আমাকে তোমার সর্দারের কাছে নিয়ে চলো বাবা, তাকে যে আমার বিশেষ প্রয়োজন। তুই কার সাথে কথা বলছিস? বাবজি, এই লোকটি তোমার সাথে দেখা করতে চাই। বলুন আপনি কে আছে? একই সময় ছিলাম আমি সেনাপতি রঞ্জিত, ভাগ্যের নির্মম পরিহাসে এখন তোমার মতো একজন ভাই। আপনি সেনাপতি আছে? আপনি এইখানে কেমন করে আসলেন? সে অনেক কথা সর্দার, যদি তোমার কাছে আমি একটু আশ্রয় পাই, তাহলে তোমার সঙ্গে আমি সমস্ত কথা পরে বলবো। তুমি আমাকে একটু আশ্রয় দিবে সর্দার? ঠিক আছে, বহুত আচ্ছা। এখন থেকে আপনি আমার এখানেই থাকবেন। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিব, তোমার ছেলেকে আমি যুদ্ধার বানাবো। বাহ বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখব, রাজার লোকদেরকে যুদ্ধ করে আমি সিংহাসন অধিকার করে নেবে, তখন কি মজা হবে, তাই না বাবজি? ঠিক আছে, ঠিক আছে। তুমি রেজা হলে আমি রেজার বাপ হব। বাবজি, কি মজা
বিদায় না হবে। আয় ঘর মে চলো, তাই চলো সর্দার। তাই চলো। সত্যি সত্যি লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যোদ্ধা হব, আমি যুদ্ধ করব, তাহলে ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। তুমি কার সাথে যুদ্ধ করবে বন্ধু? ওই রাজার লোকদের সাথে। কেন? বারে ওরা যদি তোমার আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি যুদ্ধ করে ওই সব কটা শয়তানকে নিশ্চিহ্ন করে দেব। তোমার এই বীরত্ব দেখে কেন? এই আমি বুঝি কাপুরুষ? না না না, কাপুরুষ হলে কি আর আমি তোমার কাছে ছুটে আসি বন্ধু? তবে তবে তুমি কেন আসো মালা? হ্যালো, তোমার বাসি সূর্য বন্ধ মালা, কি বাজা তু জানে মালা, লাগাইয়া প্রেমেরো আস্তে আস্তে জানে রে পাগল হইলাম তোমার লাইগা রে। তোমার বাসির সূর্য বন্ধ কি বাজা তু জানে লাগাইয়া প্রেমেরো আস্তে আস্তে প্রাণে রে পাগল হইলাম তোমার লাইগা রে। বাঁশর বাঁশি বাজায় আমি কুঞ্জ বহনে বইছিলাম, বিবাহনিশি কান্দে বাঁশি দুঃখের গান গাইয়া রে, কান্দে বাঁশি তোমার লাইগা রে। বাঁশর বাঁশি বাজায় আমি কুঞ্জ বহনে বইছিলাম, বিবাহনিশি কান্দে বাঁশি দুঃখের গান গাইয়া রে, কান্দে বাঁশি তোমার লাইগা রে।
কেমন কথা বলছো বন্ধু? আমি যে জীবনে মরণে আমি যে শুধু তোমাকেই ভালোবাসি মালা, বন্ধু। এমন কারো সাধ্য নেই আমাদের এই মিলনে বাধা হয়ে দাঁড়ায়। হ্যালো তবু তবু আমি যে বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা। আমাকে আমাকে 6 বছরের রেখে পিতা মাতা মারা যায় মালা। তারপর আমার পিতার এক বন্ধু, সে পাহাড়ি সর্দার, সে আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে মালা। এতে তুমি কোনো দুঃখ করো না বন্ধু। একটি কথা মনে রেখো, দুঃখের যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ বন্ধু? মালা, বন্ধু এখন থেকে সকল দুঃখ আমি তোমার মুছে দেব বন্ধু। মালা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি যাও মালা, এই হৃদয় ছিঁড়ে মালা। যেত, সে কথা তুমি যদি বুঝতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
বন্ধু। মালা, তোমার এত সহজে সামান্য একটা চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার প্রতিদিন তুমি রাজপ্রাসাদ থেকে ছুটে আসো। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, এর কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? আছে অসম্ভব। শাহজাদি মালা রাজকন্যা কোনোদিন তার নগরের কাছে কিছু দেয় তুমি এখন আসতে পারো। আমার কি অপমান, আমিও দেখে নেব কত ধানে কত চার। তুমিও হুঁশিয়ার হয়ে যাও সুন্দরী মালা, এমনি মোতাবেক তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেব। उसके बाद তোমাকে আমি তুলে নিয়ে গে জরুর জরুর তোমাকে আমি সাবধান শয়তান, আমার চোখের সামনেই মালার গায়ে হাত তোলার অপরাধী আমি তোর হাত দুটো মুছে ভেঙে দেবো।